স্বাধীন ভারতবর্ষের ৭২তম স্বাধীন বর্ষে বসে যে গল্পটি আমি বলতে চলেছি তা শুনতে মজাদার লাগলেও তা কিন্তু সত্যি এবং নথিভুক্ত। এটাকে বলা যায় গল্প হলেও সত্যি। স্বাধীনতা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাধীনতা খুব সহজে পাওয়া যায় না, আমরাও পাইনি। একটা দীর্ঘ সংঘর্ষের ইতিহাস আছে, অনেক প্রাণের বলিদান আছে, এক দাঁতে দাঁত চেপে হার না মানার লড়াই আছে, আছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সামাজিক রূপান্তরের ইতিহাস আছে, আর আছে কিছু সোজা মেরুদণ্ডওয়ালা লোকের বিপ্লবের গল্প, তাদের আত্মত্যাগের গল্প। স্বাধীনতা কিভাবে এসেছিল সেটা একটা গভীর প্রশ্নের বিষয়। হিংসা না অহিংসা, নাকি বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের চাপ? কোনটা তাড়িয়েছিল ওই সাম্রাজ্যবাদীদের? সে নিয়ে নানা মুনির নানা মত। যার যে ব্যাখ্যাটা ভালো লাগে সে সেটাকে সত্যি বলে মনে করে নেয়। সে গল্প না হয় পরে হবে। আজ যে গল্পটি আমি বলতে চলেছি সেটা স্বাধীনতা পাওয়ার ঠিক পরের গল্প। যে সমস্যাটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটাই অনেক কটা জটিল ধাঁধার মধ্যে একটি প্রিন্সলি স্টেটের সমস্যা। তো এই প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য জিনিসটা কি একটু বলে রাখি। প্রিন্সলি স্টেট বলতে বোঝাতো ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্য। মানে ব্রিটিশরা সরাসরি এইসব রাজ্য শাসন করতে পারত না। এইসব রাজ্য ব্রিটিশ আধিপত্য মেনে নিয়ে স্থানীয় শাসকদের অধীনে পরিচালিত হতো। এবার ব্রিটিশরা যখন চলে গেল শুধু তো স্বাধীন করে দিয়ে গেছিল তা নয়, ভারতকে একটা বার্থডে কেক ভেবে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। তো এবার এই প্রিন্সলি স্টেট গুলো কাদের দিকে যাবে এই এক জটিল ধাঁধা ভারতের সামনে এলো। আর ধাঁধা সমাধান করতে নামেন আয়রন ম্যান, না টনি স্টার্ক নয়, ভারতীয় আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রিন্সলি স্টেট গুলোর মধ্যে প্রেসার পয়েন্ট ছিল দুটো, একটা হায়দ্রাবাদ, দ্বিতীয়ত কাশ্মীর। তো সর্দার বল্লভভাই প্যাটেল চাননি যে কোনো অবস্থায় হায়দ্রাবাদ বিচ্ছিন্ন হয়ে যাক ভারতের থেকে, কারণ দক্ষিণ ভারতের এক বড় অংশ হায়দ্রাবাদ এবং সবচেয়ে বড় কথা দেশের একদম মধ্যস্থলে অবস্থিত এই শহরটি। এবং উনি এটা মনে করতেন যে স্বতন্ত্র হায়দ্রাবাদ দেশের পক্ষে ক্যান্সার হয়ে উঠতে পারে। তো উনি হায়দ্রাবাদী নিজামদের সঙ্গে একটি বৈঠকে বসেন এবং তাদের ভারতের সাথে অন্তর্ভুক্ত করার পক্ষে নিয়ে চলে আসেন। বলে রাখা ভালো, এই সর্দার বল্লভভাই প্যাটেল যার স্মৃতিতে বর্তমান মোদী সরকার ৩,০০০ কোটি টাকার মূর্তি বানিয়েছে, সেই বল্লভভাই প্যাটেল 80% মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। ঐতিহাসিক রাজমোহন গান্ধীর মতে, যিনি প্যাটেল আর লাইফ গ্রন্থের লেখক, ভারতবর্ষের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বলদেব সিংহকে একটি চিঠিতে ইন্ডিকেট করেন, ইফ কাশ্মীর ডিসাইডস টু জয়েন দ্য আদার ডোমেন হি উড অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট। কাশ্মীর নিয়ে ওনার মাথা ব্যথা অত ছিল না। একে তো এক বর্ডার স্টেট, তার উপর এই দেশে রাজা যে ছিল তার নাম হরি সিংহ, কিন্তু তার রাজ্যে মুসলিম ছিল 80%-এর কাছাকাছি। এ এক অদ্ভুত সমস্যা। এমন এক রাজ্য যার রাজা হিন্দু কিন্তু তার রাজ্যে মুসলিম ছিল বেশি, তার উপর এমন এক জায়গা যেখান দিয়ে নাকি ভারত আর পাকিস্তানের লাইন গেছে। তাই কাশ্মীর নিয়ে ওনার মাথা ব্যথা কমই ছিল বলা যায়। কিন্তু দুজনকার মাথা ব্যথা খুব বেশি ছিল কাশ্মীরকে নিয়ে। এক জওহরলাল নেহেরু, দ্বিতীয় মহাত্মা গান্ধী। নেহেরু ছিলেন কাশ্মীরি পণ্ডিত, তাই খুব স্বাভাবিকভাবে উনি চাইতেন যে কাশ্মীর যেন ভারতে থাকে। আর এর সাথে সাথে মহাত্মা গান্ধীর একটি থিওরি ছিল যে যদি মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় তাহলে বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি অনেক স্বচ্ছ হয়ে উঠবে। মূলত তিনি এটা একটা দেখতে চেয়েছিলেন যে ভারতে শান্তিপূর্ণভাবে মুসলমান অধ্যুষিত স্টেট থাকা সম্ভব, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার টু নেশন থিওরিটা ভুল প্রমাণ করা সম্ভব। 1940-এর শেষের দিকে জওহরলাল নেহেরু এবং কাশ্মীরের ওই সময়ের প্রভাবশালী রাজনৈতিক নেতা শেখ আব্দুল্লাহর সম্পর্ক ভালোই ছিল। শোনা যায় যা কাশ্মীরের রাজা হরি সিং এর মনে তার নিরাপত্তাহীনতা এনে দেয়। তিনি বুঝতে পারেন না কোন দিকে যাবেন। ভারতে আসলে সে ক্ষমতাচ্যুত হতে পারেন, আবার পাকিস্তানেও তিনি যেতে চান না কারণ তিনি একজন হিন্দু। তাই তিনি কাশ্মীরকে স্বতন্ত্র রাখারই সিদ্ধান্ত নেন। কিন্তু এটা একটা জিনিস ভুললে চলবে না, ওই সময়ও কাশ্মীরের লোকেদের জিজ্ঞেস করা হয়নি। এবং তার আগেও কাশ্মীরের কৃষক আন্দোলনের একটি ইতিহাস আছে এবং তা থেকে এটাই বোঝা যায় যে ডোগরা বংশের রাজারা খুব একটা প্রজাতান্ত্রিক ছিল না। 1931 সালের একটি কৃষক আন্দোলনের ইতিহাস কাশ্মীরের সাথে জড়িয়ে আছে। যাই হোক, একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে স্বাক্ষর করে। এই চুক্তিতেও পাকিস্তানও স্বাক্ষর করে এবং ভারত সরকার আলোচনার জন্য কাশ্মীর সরকারকে দিল্লিতে ডেকে পাঠায়।
ইতিমধ্যে পাকিস্তান চুক্তি অগ্রাহ্য করে এবং বেআইনিভাবে আক্রমণ করে বসে। সমস্যায় পড়লেন রাজা হরি সিং, বাধ্য হয়ে ভারতের থেকে সাহায্য চেয়ে বসলেন। তখন ভারত শর্ত রাখে যে যদি আমরা সামরিকভাবে সাহায্য করি তবে কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত হতে হবে। তখন একটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন স্বাক্ষরিত হয় 26 অক্টোবর 1947 এবং তা কার্যকর হয় 27 অক্টোবর, অর্থাৎ চুক্তি স্বাক্ষর হবার পরের দিন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এর অধীনে এই নথিটি কার্যকর হয়, যার দ্বারা কাশ্মীর ভারতে অঙ্গীভূত হয় এবং ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় কাশ্মীরকে নিয়ে। ভারত যুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের ভাবমূর্তি রক্ষা করতে ছুটে যান রাষ্ট্রপুঞ্জ। 13 আগস্ট 1948 একটা প্রস্তাব পাশ করা হয় যাতে বলা হয় যে পাকিস্তান তার দেশের সেনা ওখান থেকে সরাবে এবং ভারত খুব অল্প সংখ্যক সেনা ওখানে মোতায়েন করে রাখবে এবং পরিস্থিতি শান্ত হয়ে গেলে কাশ্মীরবাসী জনমতের দ্বারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে এবং এই সমঝোতার নামই ছিল আর্টিকেল 370। কিন্তু তারপর থেকে না কোনোদিন কাশ্মীর শান্ত হয়েছে, না কোনোদিন ওখানে রেফারেন্ডাম হয়ে উঠেছে, যার ফলস্বরূপ আমরা পেয়েছি পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এবং আইওকে, ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। আইওকে যেহেতু বিশেষভাবে ভারতের সাথে যুক্ত হয়েছে, তাই ভারতীয় সংবিধানের 35 অনুচ্ছেদের একটি নিবন্ধের মাধ্যমে জম্মু এবং কাশ্মীরের আইনসভাকে স্থায়ী বাসিন্দাদের সংজ্ঞায়িত করতে ভারত কিছু বিশেষ অধিকার এবং সুযোগ সুবিধা প্রদান করার ক্ষমতা দেয়। কাশ্মীরের কথা বলতে গেলে ওখানকার মানুষের ন্যারেটিভ নিয়ে কথা বলতে হয়। কাশ্মীরে প্রকৃতপক্ষে 3 ধরনের দল তৈরি হলো। এক, যারা চান মুসলমান অধ্যুষিত অঞ্চল যেহেতু তাই আমরা পাকিস্তানের সাথেই থাকবো। 3, কিছু মানুষ চায় যে আমরা এতদিন ভারতের মাটিতেই থেকেছি তাই আমরা ভারতেই থাকবো। 3, যারা চায় আজাদ কাশ্মীর। তো পাকিস্তান ওই প্রথম শ্রেণীর লোকেদের অস্ত্র সরবরাহ করতে থাকে এবং বাইরে থেকেও তারাও যুদ্ধ রব তোলে। এর ফলে কাশ্মীরে থাকে আতঙ্কের পরিস্থিতি। ভারতীয় সেনাদের সাথে বারবারই সংঘাতে জড়িয়ে পড়ে কাশ্মীরের এক শ্রেণীর জনগণ। ভারতীয় সেনাদের উপরও হামলা হয়, অনেক ভারতীয় সেনা শহীদ হন। যখন অটল বিহারী বাজপেয়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অনেকই চেষ্টা করেছিলেন কাশ্মীরের সমস্যা সমাধান করার। 2003 সালে ওনার সেই বিখ্যাত স্পিচ, "We are again extending the hand of friendship, but the hand should be extended by both sides." পাকিস্তানকে উদ্দেশ্য করে কথাটি বলে, যেটি সত্যি প্রশংসনীয় একটি পদক্ষেপ ছিল বলে আমি মনে করি। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার নিরিখে কাশ্মীরের মানুষদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তথ্য বলছে কাশ্মীরে হওয়া ক্ষয়ক্ষতিও অনেক কমিয়ে এনেছিলেন। ওই নবারুণ ভট্টাচার্যের ভাষায় বললে ওই মৃত্যু উপত্যকায় মৃতের সংখ্যা অনেক কমিয়ে এনেছিলেন। লোকসভায় দাঁড়িয়ে উনি শ্রীনগরের স্পিচে বললেন, "Issues can be resolved if we move forward by 3 principles of ইনসানিয়ত, জামুরিয়ত and কাশ্মীরিয়ত." সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো জামুরিয়ত, গণতন্ত্র, যেটাকে গুরুত্ব দিয়েছিলেন তিনি ওই সময়। তারপর কেন্দ্রে সরকারের পরিবর্তন হলো। ইউপিএ 1, ইউপিএ 2 এর পর এলো মোদী সরকার। এনডিএ সরকার কথাটি এখন প্রায় লুপ্তপ্রায় হয়ে গিয়ে মোদী সরকার হয়েছে। তো মোদী সরকার এসে কি করলো, আর্টিকেল 370 কে না সরিয়ে আর্টিকেল 370 ধারাকে ব্যবহার করলো। বলা যেতে পারে অনেকটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করলো। আর্টিকেল 370 সাবক্লজ 3 তে বলা আছে যে the president may by public notification declare that this article shall cease to be operative. তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের দ্বারা আর্টিকেলটিকে অকার্যকর ঘোষণা করা যেতে পারে জম্মু এবং কাশ্মীরের অ্যাসেম্বলির সাথে পরামর্শ করে। তো মোদ্দা কথা এটাই যে আর্টিকেল 370 তখনই অবলুপ্ত করা যেতে পারে যখন ভারতের রাষ্ট্রপতি এবং জম্মু কাশ্মীরের রাজ্য সরকার মিলে এই সিদ্ধান্ত নেবে। তো মোদী সরকার প্রথমে রাষ্ট্রপতি শাসন চালু করালো, যার ফলে ওখানকার স্টেট অ্যাসেম্বলির কোনো অস্তিত্ব রইল না। পুরো ক্ষমতায় কেন্দ্রীয় সরকারের হাতে চলে গেল। যেহেতু 370 ধারা অনুযায়ী প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং যোগাযোগ এই 3টি বিষয় কেন্দ্রের হাতে ছিল, তাই মোদী সরকার এই কাজটা খুব ভালোভাবেই করতে পারল। 370 ধারা অবলুপ্ত ঘটায় বিশেষ মর্যাদা এবং বিশেষ স্থায়ত্ব শাসন হারালো জম্মু এবং কাশ্মীর। 370 ধারার অধীনে 35A রদ হয়ে গেল। ভারতীয় সংবিধান প্রথমে এই ধারাটিকে টেম্পোরারি প্রভিশন বললেও পরে সুপ্রিম কোর্ট স্পেশাল স্ট্যাটাস দেয়, যার ফলে আর্টিকেল 370 ধারার জন্য আগে ভারত সরকার
প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং যোগাযোগ ছাড়া আর কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারত না। এবং 3A ধারার জন্য জম্মু এবং কাশ্মীরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। কাশ্মীরের কথা বললে 90 দশকের শুরু করে এবং 80 দশকের শেষের দিকের ইতিহাস সংক্ষেপে না বললে গল্পটা সম্পূর্ণ হবে না। কর্নেল তেজকে টিক্কু লেখেন 1989 সালে শ্রী ডিকালাল টাপলু, যিনি পেশায় একজন উকিল ছিলেন, তাকে তার বাড়ির কাছেই পূর্ব পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয় এবং JKLF জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নাম সামনে আসে। তিনি খুব সম্ভবত বাড়ি থেকে কোর্টের পথে যাচ্ছিলেন এবং ওখানকার ভারতীয় জনতা পার্টির দলীয় শাখার প্রবক্তাও ছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো তখনকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ খুনিকে ধরতে পারেন। সরকার যখন ধর্মীয় অন্ধ হয়ে যায় তখন সেই জায়গায় অপরাধমূলক কাজকর্ম কি পরিমাণ বেড়ে যায় তা কি আর বলার অপেক্ষা রাখে? আমাদের দেশে প্রতিদিন মব লিঞ্চিং যেভাবে বেড়ে চলেছে, যেভাবে কিছু ধর্মীয় অন্ধ মানুষ দেশের আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে, ওই সময়ও কাশ্মীরে ঠিক তাই হয়েছিল। 1990 সালে কাশ্মীরি পণ্ডিতদের পোস্টার লাগিয়ে কাশ্মীর ছাড়ার ধুমকি আসতে থাকে। প্রচুর পরিমাণে কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন এবং অনেকের হত্যাও করা হয়। 3,50,000 কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে এখন 3,000-এরও কম কাশ্মীরি পণ্ডিত ওই উপত্যকায় আছে। এ কথা যেমন সত্যি যে ওই সময় কাশ্মীরি পণ্ডিতদের সাথে যা হয়েছিল তা ঠিক হয়নি, ওই সময় যদি সরকার ওদের রিফিউজি সেন্টারে না পাঠিয়ে ওদের ঘাঁটিতে ফেরানোর ব্যবস্থা করত, তাহলে হয়তো ওদের সাথে অন্যায়টা এতটা হতো না। যা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু জেনে বুঝে সেই খারাপ কাজটার পুনরাবৃত্তি আমাদের দেশে করার কি খুব দরকার? সরকার তো সারা দেশে অখণ্ডতাকে বাড়াতে চায়, তাহলে কেন ওই কাশ্মীরি শাল ব্যবসায়ীগুলোদের যাদের লিঞ্চ করা হয়েছে শহরের রাস্তায়, সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি? সরকারের নীরবতা কিন্তু নীরবে সমর্থন করার লক্ষণ, আর যদি তাই হয় তা কিন্তু দেশের পক্ষে ক্ষতিকর। কেননা সরকার যদি প্রতিহিংসা পরায়ণ মনোভাব পোষণ করে, তাহলে মনে রাখতে হবে সরকারও কিন্তু ওই অপরাধীদের পর্যায়ে নেমে গেল। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। এখন একটা জনমত তৈরি হয়েছে যে এই সরকার করে দেখিয়ে দিল, আদতে তা কিন্তু নয়। সংবিধানের প্রথমেই বলা হয়েছিল এটি একটি টেম্পোরারি প্রভিশন। আর্টিকেল 370 কোনোদিনই চিরস্থায়ী ছিল না। তাহলে এতদিন কোনো সরকার এটা করতে পারেনি কেন? আমার মত, তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়নি, তাই তারা করেনি। কারণ তখন একটা কথা বলা হয়েছিল যে কাশ্মীর যখন শান্ত হবে তখন জনমত বা রেফারেন্ডাম করা হবে, কিন্তু তারপর থেকে আজ অব্দি কাশ্মীর কিন্তু শান্ত হয়নি, এখনো হয়নি। আর এটা ভুললে চলবে না, এখনো কিন্তু রেফারেন্ডাম হলো না। একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে যে 2005 সালে জেএনইউ যখন মনমোহন সিংকে কালো পতাকা দেখিয়েছিল, মনমোহন সিং এর একের পর এক বৈদেশিক নীতি এবং অর্থনৈতিক নীতির সমালোচনা করে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক বাম ছাত্র সংগঠন, তখন নাকি মনমোহন সিং বলেছিলেন, তোমার সাথে আমার মতের মিল নাই থাকতে পারে, কিন্তু তোমার বাক স্বাধীনতা রক্ষার চেষ্টা আমি করব। আগের সরকার ভ্রষ্ট হতে পারে, ফ্যাসিস্ট বা এতটা সাম্প্রদায়িক আমার মূল্যায়নে ছিল না। তৃতীয়ত আসি, এই সরকারের ফাইনাল সলিউশন বলে টুইটারে যে হাওয়া উঠেছিল, সেই ফাইনাল সলিউশনটা কি? না, সেটা অনেকটা এইরকম যে একটা রাজ্যের সমস্ত রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে সেই জায়গায় ইন্টারনেট, ইলেকট্রিসিটি কেটে কারফিউ জারি করে সেখানকার সাধারণ মানুষদের ঘরে বন্ধ রেখে, অর্থাৎ সারা দেশ থেকে কাশ্মীরকে আলাদা করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর্টিকেল 370-কে খুব মিসচিভিয়াসলি রিজলভ করে দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে জিনিসটা কি আদৌ গণতান্ত্রিক ভাবে হলো? চতুর্থতে আসি, পার্লামেন্টে দাঁড়িয়ে এই কাজটির সপক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো শুনতে খুব ভালো লাগছে, যে সারা দেশে অখণ্ডতা তৈরি হবে, রাইট টু এডুকেশন আসবে, ওখানকার ছাত্রছাত্রীরাও পড়াশোনার সুযোগ সুবিধা পাবে, দেশের অন্যান্য জায়গা থেকে এসে লোকজন ওখানে জমি কিনবে, তার থেকে বড় বড় শিল্প আসবে, আইটি সেক্টরের জন্য সঠিক জলবায়ু ইত্যাদি ইত্যাদি। তো কাশ্মীরের উন্নয়ন না হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জায়গাটা বেশিরভাগ সময় অশান্ত থাকে।
তো আর্টিকেল 370 তুলে দেওয়ার পরও এটা নিশ্চিত করে বলা যায় না যে কাশ্মীর শান্ত হয়ে যাবে। হ্যাঁ, জোর করে শান্ত করে রাখার চেষ্টা করা যেতে পারে, কিন্তু সেটা কতদিন আর ওই জায়গাতে অত সেনা মোতায়েন করতে আমার তো মনে হয় ভারত সরকারকে একটা মোটা অংশের টাকা ওই খাতে ব্যবহার করতে হচ্ছে। এই অর্থনৈতিক সংকটের মুখে যেটা খুব একটা ভালো খবর বলে তো আমার মনে হয় না। যেহেতু 35-এ রদ করা হয়েছে, তাই এক অংশের মত ওখানে নাকি ভারী শিল্প হবে। কিন্তু ভারী শিল্প হতে গেলে শুধু জমি দিলেই তো হয় না, সেই জায়গায় পরিবহন ব্যবস্থা ভালো না, যোগাযোগ ব্যবস্থাও ভালো না, সেই জায়গায় ভারী শিল্প গড়ে উঠবে কিভাবে? ট্রান্সপোর্ট কস্ট এত বেড়ে যাবে, ইন্ডাস্ট্রি হলেও মার্কেট বুঝে কস্টিং তো করতে পারবে না। বরঞ্চ যে শিল্পটি ওখানকার মানুষ করে খাচ্ছিল সেটা বন্ধ হতে বসবে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এখন ওখানে আদানি আম্বানিরা গিয়ে যদি নিজেরা 5 তারা হোটেল খুলে বসে, তাহলে ওখানকার স্থানীয় বাসীরা তো ধোপে টিকবে না। তাহলে ওখানকার মানুষদের ভালো আমি এখনো দেখতে পেলাম না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর একটা যুক্তি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে শিক্ষা নিয়ে, যে কাশ্মীরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, চাকরি পাবে, ওখানকার মানুষ মূল স্রোতে ফিরবে। প্রথম কথা, কারফিউ জারি রেখে 70 লাখ লোককে ঘর বন্দি রেখে এই কথাটা বলা ভণ্ডামি হয়ে গেল না? না মানে সব ঠিক আছে, এমন একটা স্পর্শকাতর জায়গা যেখানে পাকিস্তানের কারণে এবং অভ্যন্তরীণ অনেক কারণে সবসময় কারফিউ লেগে থাকে। অর্ধেক সময় ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। সেই রকম জায়গায় শিক্ষার কতটাই বা বিকাশ হবে? আর্টিকেল 370 তুলে দেওয়ায় যে কাশ্মীর শান্ত হবে তার মাথার দিব্যি তো কেউ দিচ্ছে না, বরঞ্চ অশান্ত হবার সম্ভাবনা থেকে যায়। কারণ আবারও বলছি, এটা ওখানকার মানুষের জনমত না নিয়ে করা হয়েছে। সবাই যে ভারতের সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করবে সেটা ভাবাটা এখনই ঠিক হবে না। আর তার চেয়েও বড় কথা, যখন সারা দেশে বেকারত্ব আর পেট্রোলের দাম পাল্লা দিয়ে বাড়ছে, সেই রকম এক পরিস্থিতিতে কাশ্মীরের সমস্ত যুবক যুবতীরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে যারা অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, তারা বন্দুক ছেড়ে বই হাতে তুলে নেবে। এইরকম একটা প্লট বায়োস্কোপের জন্য হয়তো সুন্দর, কিন্তু বাস্তবে এরকম হবে ভাবাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? দেশের অখণ্ডতা তৈরি করতে গিয়ে যখন কাশ্মীরকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে কি অখণ্ডতা তৈরি হয়? অখণ্ডতা তৈরি করতে গেলে আমার মনে হয় কাশ্মীরের মানুষদের কাছে টানা বেশি দরকার ছিল। কাশ্মীরের মানুষদের কথা যখনই বলা হয়, তখনই বিতর্কে কাশ্মীরি পণ্ডিতদের টেনে আনা হয়, যা খুবই লজ্জাজনক। কাশ্মীরের সমস্যা কোনো সাম্প্রদায়িক সমস্যা নয়। আমরা কথায় কথায় ধর্মকে সব জায়গায় টেনে আনি, ওই কমার্শিয়াল সিনেমার আইটেম সঙ্গের মতো। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, যে যা মানতে চায় তার সেটা মানার অধিকার অবশ্যই আছে, কিন্তু সরকার যেন ধর্ম জিনিসটাকে গুরুত্ব না দেয়। লোকতন্ত্র কখনো ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। শেষ করতে চাই চে গুয়েভারার একটা কথা দিয়ে, ইফ ইউ ট্রেম্বল উইথ ইন্ডিগনেশন অ্যাট এভরি ইনজাস্টিস, দেন ইউ আর কমরেড অফ মাইন্ড। জানি না ওনার বন্ধু এই ভারতবর্ষে কজন হতে পারবে, তবে হয়ে ওঠা হয়তো দরকার আছে। ভারতবর্ষ একটা ভাবনা, সেই ভাবনা বা আদর্শটাকে বজায় রাখতে আমাদের মহাত্মা গান্ধী থেকে কার্ল মার্কস সবার ভালো দিকটা বেছে নিতে হবে। সময়ের সঙ্গে আদর্শটাকে ধরে রেখে পরিবর্তন করতে হবে, এবং আমি আশাবাদী এই কঠিন সময় একদিন ঠিক কেটে যাবে। কার্ল মার্কস থেকে অমর্ত্য সেন সব ইন্টালেকচুয়ালদের সম্মান জানিয়ে তাদের আদর্শ এবং চিন্তাধারাকে সঠিক বাস্তবায়ন একদিন ঠিকই হবে। আমার বিশ্বাস একদিন কোনো একদিন ভারতবর্ষ জেগে উঠবে।